ভোট ছাড়াই এমপি হচ্ছেন হাসনাত সহ জামাতের যে ২০ প্রার্থী। দুঃসংবাদ পেল বিএনপি। মহাবিপদে বিএনপি। ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল হতে চলেছে বিএনপির প্রায় ২০ প্রার্থীর, যে কারণে বিএনপির মাথায় হাত। অন্যদিকে সেসব আসনে ভোট ছাড়াই এমপি হতে চলেছে জামাতের ২০ প্রার্থী। তো কোন কোন আসনে ভোট ছাড়াই এমপি হতে চলেছে জামাতের প্রার্থীরা, আর কারা সেসব বিএনপির হেভিওয়েট প্রার্থী যাদের ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল হয়েছে, আর জামাতের কোন কোন প্রার্থীরা ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছে, তাদের সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কুমিল্লা ৪ তথা দেবিদ্বার আসনে নির্বাচনী সমীকরণে এক নাটকীয় যাক। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বিপুল পরিমাণ ঋণের দায়ে অভিযুক্ত। বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় তার নাম ঋণ খেলাপি হিসেবে ওঠার কথা থাকলেও তিনি কৌশলে হাইকোর্টে একটি রিট করেছিলেন যাতে তার নাম প্রকাশ করা না হয়। হাইকোর্ট তাকে সুরক্ষাও দিয়েছিল, কিন্তু পাওনাদার প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স হাল ছাড়েনি। তারা হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে চলে যায়। গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ব্যাংকের পক্ষে রায় দিয়ে হাইকোর্টের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করে দেন। এর ফলে এখন বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করতে পারবে, আর নির্বাচনী আইন অনুযায়ী কোনো ঋণ খেলাপি কখনোই নির্বাচনে অংশ নিতে পারেন না। দেবিদ্বার আসনে মঞ্জুরুল আহসান মুন্সী ছিলেন বিএনপির সবচেয়ে শক্তিশালী প্রার্থী। তার দীর্ঘ অভিজ্ঞতা এবং বিশাল ভোট ব্যাংক এ আসনে তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। অন্যদিকে এ আসনে লড়ছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাকে পূর্ণ সমর্থন দিয়ে মাঠে আছে জামাত ইসলামী। বিশেষজ্ঞরা বলছেন, যদি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র ঋণ খেলাপের দায়ে বাতিল হয়ে যায়, যা এখন প্রায় নিশ্চিত, তবে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী বলতে আর কেউ থাকবে। এবার বগুড়াতেও এই একই নাটকের মঞ্চ দেখা গেল। জনপদ বগুড়া ১ সোনাতলা সারিয়াকান্দি আসন, যা একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেখানেও ধানের শীষের প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম নির্বাচনের আগেই প্রার্থিতা হারিয়েছেন। চিন্তা করুন, আলহাজ, অথচ তিনি যোগ্যতা হারিয়েছেন কি জন্য জানেন? ঋণ খেলাপি হওয়ার জন্য। মানে হজ করে এসেও হাজী সাহেব ঋণ খেলাপি করেছেন, জনগণের টাকা ব্যাংকের টাকা মেরেছেন। হায় রে আজীব। বগুড়া ১ আসনে বিএনপি অনেক আশা করে মনোনয়ন দিয়েছিল কাজী রফিকুল ইসলামকে, কিন্তু ব্যাংকের পাওনা পরিশোধ না করায় আইন অনুযায়ী তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছেন। বিএনপির মতো একটি বড় দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা কিভাবে একের পর এক ব্লান্ডার করছে, একের পর এক ঋণ খেলাপি প্রার্থীকে নমিনেশন দিচ্ছে। কুমিল্লার পর বগুড়া এই প্যাশন প্রমাণ করে বিএনপি দলগতভাবে একটি ঋণ খেলাপি দল। তো বিএনপির এই শূন্যতায় এখন ফাঁকা মাঠে গোল দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর হেভিওয়েট প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। সময়ের ব্যাপার মাত্র। এই খেলাটা শুধু কুমিল্লা বগুড়াতেই থেমে নেই, ঠিক একই চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ আসন যশোর ৪ তথা বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়াতে। এখানেও বিএনপির হেভিওয়েট প্রার্থী টিএস আইয়ুব এক বড়সড় আইনের প্যাচে পড়েছেন, আর তারই সংকট জামায়াত ইসলামীর জনপ্রিয় প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের জন্য নিয়ে এসেছে এক নিশ্চিত বিজয় বার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যশোর ৪ আসনে জামাত এখন কার্যত একটি ফ্রি ওয়াক ওভার পেতে যাচ্ছে, অর্থাৎ খালি মাঠে গোল। যশোর ৪ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন, যার মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী ছিলেন টিএসআই। সবাই যখন একটি সমানে সমানে লড়াইয়ের প্রত্যাশা করছিল, তখনই দৃশ্যপটে হাজির হলো ঢাকা ব্যাংক। ব্যাংকের ধানমন্ডি মডেল ব্রাঞ্চের কর্মকর্তারা যশোরের রিটার্নিং কর্মকর্তার কাছে একটি জরুরি চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে টিএস আইয়ুব একজন ঋণ খেলাপি। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট অনুরোধ জানিয়েছে আইন অনুযায়ী যেন তার প্রার্থিতা গ্রহণ করা না হয়। কুমিল্লার মুন্সির মতো টিএস আইয়ুব যদি ঋণ খেলাপির দায়ে বাদ পড়েন, যা এখন কেবল সময়ের ব্যাপার, তবে এই আসনে বিএনপির আর কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকছে না। যাচাই বাছাই না করে এমন ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া বিএনপির জন্য এক বিশাল সাংগঠনিক ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে। আর বিএনপির এই বিপর্যয়ে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা লাভবান ব্যক্তি হলেন জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। বিএনপি তাদের প্রার্থীদের আইনি জটিলতা বা ঋণ খেলাপির বিষয়টি গুরুত্ব না দিয়ে যে ভুল করেছে, তার মাসুল দিচ্ছে একের পর এক আসন হারিয়ে। অন্যদিকে ক্লিন ইমেজের প্রার্থী দিয়ে জামাত তাদের জয়ের পথ সুগম করে ফেলেছে। যশোর ৪ আসনে অধ্যাপক গোলাম রসুলের বিজয় এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। আমরা এতক্ষণ কুমিল্লা, যশোর, বগুড়া এই ৩টি আসনের কথা বললাম, কিন্তু বিশ্বাস করুন, এগুলো ছিল কেবলই ট্রেইলার। আসল সিনেমা এখনো বাকি। রিটার্নিং কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী ঋণ খেলাপি হওয়ার পরও আদালতে স্থগিতাদেশ বা স্টে অর্ডারের জাদু বলে এখনো পর্যন্ত ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে সবচেয়ে লজ্জাজনক ও
এর বিষয় হলো এই 31 জন সার্টিফাইড খেলাপির মধ্যে 15 জনই বিএনপির প্রার্থী, যারা রাষ্ট্র সংস্কারের কথা বলে তাদের এই 15 জন প্রার্থী সিআইবি রিপোর্টে ব্যাংক লুটেরা হিসেবে চিহ্নিত। এটি ভাবা যায়? যে দল সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ডের স্বপ্ন দেখাচ্ছে, তাদের প্রার্থীরাই হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে ফেরত দেননি। সিআইবি রিপোর্ট তাদের সরাসরি খেলাপি বললেও তারা আদালতের কাগজ দেখিয়ে সাময়িকভাবে নির্বাচনের মাঠে টিকে গেছেন। মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। আর এই আইনি মারপ্যাচে লুকিয়ে আছে জামাত ইসলামীর জন্য এক বিশাল সুযোগ। বিএনপির এই 15 জন হেভিওয়েট প্রার্থীর প্রার্থিতা যদি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়, তবে আসনগুলোতে জামাত কার্যত একচেটি আধিপত্য পাবে। শেষ কথা হলো, বিএনপি যদি 15 জন ঋণ খেলাপিকে নিয়ে সংসদে যাওয়ার স্বপ্ন দেখে, তবে তারা বড় ভুল করছে। আইনের ফাঁকফোকর দিয়ে সাময়িকভাবে মনোনয়নপত্র বৈধ করা গেলেও সাধারণ মানুষের মন জয় করা সম্ভব নয়। এখন জামাত ইসলামের সামনে মাঠ পুরোপুরি উন্মুক্ত। তারা যদি এই আইনি ছিদ্রপথগুলো কাজে লাগিয়ে ব্যাংকগুলোর মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যায়, তবে অন্তত 20টি আসনে বিএনপির বড় ধরনের হোঁচট খাবে। জনগণ এখন এমন এক সংসদ চায় যা ঋণ খেলাপি, চোর এবং ব্যাংক ডাকাত মুক্ত হবে। ভোটাররা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন কারা লুটেরাদের আশ্রয় দিচ্ছে আর কারা তাদের মুখোশ উন্মোচন করছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত এই আইনি নাটক চলতেই থাকবে। তবে জনমতের পাল্লা ও স্বচ্ছ রাজনীতির বিচারে শেষ হাসিটা কে হাসবে? আপনার কি মনে হয়? কমেন্টস করে জানিয়ে দিন।